প্রিয় শিক্ষার্থীরা, দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে অষ্টম অধ্যায়ের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি হাফিজউদ্দিন খান। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি করার জন্য তোমরা তোমাদের টিভি স্ক্রিনের সামনে পাঠ্যপুস্তক, কলম, খাতা নিয়ে বসে যাও এবং মনোযোগ দিয়ে আমাদের ক্লাসটি অনুসরণ করো। আজকে আমরা তোমাদের পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের অষ্টম অধ্যায়ের বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা এই অধ্যায়টি পড়াবো। চলো আমরা কিছু ছবি দেখে নিই। এই ছবি দেখে তোমরা কি অনুমান করছো? একটি ছবিতে নয়নাভিরাম একটি প্রাকৃতিক দৃশ্য, পাহাড় ও জলাধারের ছবি দেখতে পাচ্ছি। আরেকটি ছবিতে একটি সেতু দেখতে পাচ্ছি। নিশ্চয়ই তোমরা অনুমান করতে পারছো আমাদের বাংলাদেশের কোন একটি বিখ্যাত পর্যটন এলাকার ছবি এটা। তাহলে এবার তোমরা ধরতে পেরেছো আমাদের আজকের পাঠের বিষয়। আমরা আজকে পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের গঠন ও কার্যাবলী এবং নাগরিকতা বিকাশে উক্ত স্থানীয় সরকারের ভূমিকা আলোচনা করব। আমরা এই পাঠ শেষে যা শিখব, পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের গঠন, কাঠামো ও প্রকৃতি ব্যাখ্যা করব, পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের কার্যাবলী কি তা জানব, পরিষদের আয়ের উৎস কি সে সম্পর্কে জানব এবং নাগরিকতা বিকাশে স্থানীয় সরকারের ভূমিকা মূল্যায়ন করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিশ্চয়ই স্থানীয় সরকার কি আগের ক্লাসে জেনেছি। কেন্দ্রীয় সরকার এবং আরেকটি স্থানীয় সরকার, এই দু ধরনের সরকার ব্যবস্থা নিয়ে আমাদের রাষ্ট্রটি গঠিত। স্থানীয় জনগণের অংশগ্রহণে স্থানীয়ভাবে সৃষ্ট সমস্যা সমাধানের জন্য এই স্থানীয় সরকার ব্যবস্থা আমাদের সংবিধান স্বীকৃত। আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে জেনেছি স্থানীয় সরকার বিভিন্ন ধরনের, একটি গ্রাম ভিত্তিক স্থানীয় সরকার, আরেকটি শহর ভিত্তিক স্থানীয় সরকার। তাহলে আজ আমরা কিছুটা আলাদা ধরনের একটি স্থানীয় সরকার পরিষদ সম্পর্কে তোমাদের কাছে আলোচনাটা পৌঁছে দেব। পার্বত্য চট্টগ্রাম অঞ্চল আমরা সবাই জানি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি জেলা অঞ্চল। সেখানে চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত তিনটি বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত জেলা রয়েছে: রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। এই তিনটি জেলা রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বসবাস। আমরা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী কি জেনেছি, যাদেরকে আমরা উপজাতি বলেও চিহ্নিত করে থাকি। এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর রয়েছে আলাদা ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। তাদের সংস্কৃতি সম্পর্কে আমরা জানি এবং উভয়ের সাথে উভয়ের সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে আমরা আমাদের বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করি। তাহলে শিক্ষার্থীরা, এই পার্বত্য অঞ্চলকে নিয়ে আমাদের আলাদা স্থানীয় সরকার ব্যবস্থা কেন, আমরা একটু তার প্রেক্ষাপট জেনে নেই। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আলাদা স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে ওঠার প্রেক্ষাপটটি অন্যান্য স্থানীয় সরকার থেকে কিছুটা আলাদা। কারণ ঐতিহাসিকভাবে পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি ও জীবনযাপন পদ্ধতি বাঙালির চেয়ে সম্পূর্ণ আলাদা। এই আলাদা পরিচয় প্রতিষ্ঠার জন্য তারা দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছিল। তাদের সেই দাবির প্রেক্ষাপটে 1997 সালের 2রা ডিসেম্বর সরকারের সাথে পার্বত্য পরিষদের একটি শান্তি চুক্তি সম্পাদিত হয়। এই চুক্তির মাধ্যমে এই অঞ্চলে ভিন্ন প্রকৃতির একটি স্থানীয় সরকার কাঠামো গড়ে ওঠে। পার্বত্য জেলা পরিষদ সম্পর্কে, পার্বত্য চট্টগ্রাম বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীর অধ্যুষিত একটি অঞ্চল। এছাড়া এখানে মূলধারার বাঙালিরাও বসবাস করে। এই অঞ্চলে রয়েছে বিভিন্ন সমস্যা, যা সমাধানের প্রয়োজন বিভিন্ন পদক্ষেপ। এছাড়া এই অঞ্চলের প্রকৃতি ও জীবনধারা আলাদা হওয়ায় এই অঞ্চলের উন্নয়নের জন্য প্রয়োজন বিশেষ ধরনের ব্যবস্থা। এ কারণে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য জেলায় তিনটি বিশেষ ধরনের স্থানীয় সরকার পরিষদ প্রবর্তন করা হয়। পূর্বে পরিষদের মেয়াদ ছিল 3 বছর, বর্তমানে তা বাড়িয়ে 5 বছর করা হয়েছে। আমরা এবার দেখব
এই পার্বত্য জেলা পরিষদের গঠন ও কাঠামো। প্রথমেই জানবো এর গঠন। এখানে এই পরিষদের চেয়ারম্যান একজন, সাধারণ সদস্য 30 জন, মহিলা সদস্য 3 জন, তার মধ্যে 2 জন ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে নির্বাচিত হবে আর একজন বাঙালি থেকে। প্রকৃতি, এই পরিষদের সকলে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন। সদস্যদের মধ্যে পাহাড়ি ও বাঙালি উভয় পক্ষের প্রতিনিধি থাকবে। চেয়ারম্যান অবশ্যই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্য থেকে নির্বাচিত হবেন। একজন সরকারি কর্মকর্তা পরিষদের সচিবের দায়িত্ব পালন করবেন। পরিষদের মেয়াদকাল হবে 5 বছর। এবার আমরা এই পার্বত্য জেলা পরিষদের কার্যাবলী সম্পর্কে জানব। প্রথমেই স্থানীয় পুলিশ ও জেলার আইন শৃঙ্খলা সংরক্ষণ, তত্ত্বাবধান ও উন্নতি সাধন করা। দ্বিতীয়ত, জেলার স্থানীয় কর্তৃপক্ষ সমূহের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সমন্বয় সাধন ও বাস্তবায়নে সহযোগিতা করা। 3, শিক্ষার উন্নয়ন ও বিস্তার এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা সৃষ্টি। 4, স্বাস্থ্য রক্ষা, জনস্বাস্থ্য উন্নয়ন ও পরিবার পরিকল্পনা কর্মসূচি প্রণয়ন। 5, কৃষি ও বন উন্নয়ন এবং সংরক্ষণ। 6, পশুপালন। 7, মৎস্য সম্পদ উন্নয়ন। 8, সমবায় আন্দোলন উৎসাহ প্রদান। 9, স্থানীয় শিল্প, ব্যবসা ও বাণিজ্য প্রসারে কাজ করা। 10, অনাথ ও দুস্থদের জন্য আশ্রয় কেন্দ্র নির্মাণ সহ অন্যান্য সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড। 11, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণ ও এর বিকাশ সাধন। ক্রীড়া ও খেলাধুলার আয়োজন ও উন্নয়ন। 12, যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন। 13, পানি সরবরাহ ও সেচ ব্যবস্থার উন্নয়ন। 14, ভূমি ও ভূমি ব্যবস্থাপনা। 15, পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন। 16, স্থানীয় পর্যটন শিল্পের উন্নয়ন। 17, ক্ষুদ্র নৃগোষ্ঠীর রীতিনীতি প্রথার আলোকে পাহাড়ি জনগোষ্ঠীর বিরোধের বিচার ও মীমাংসা। এবার আমরা জানব এই পরিষদের আয়ের উৎস। এই পরিষদ নিম্নলিখিত বিষয়াবলী থেকে তাদের আয় সংগ্রহ করে থাকে। স্থাবর সম্পত্তি হস্তান্তরের উপর ধার্য করের অংশ। 2, ভূমি ও দালান কোঠার উপর হোল্ডিং কর। 3, রাস্তা, পুল ও ফেরির উপর টোল। 4, যানবাহনের রেজিস্ট্রেশন ফি। 5, পণ্য ক্রয় বিক্রয়ের উপর কর। 6, শিল্প প্রতিষ্ঠানের উপর হোল্ডিং কর। 7, সামাজিক বিচারের ফি। 8, লটারির উপর কর। 9, চিত্ত বিনোদনমূলক কর্মের উপর কর। 10, বনজ সম্পদের উপর রয়্যালিটির অংশবিশেষ। 11, খনিজ সম্পদ অন্বেষণ বা উত্তোলনের উদ্দেশ্যে সরকার কর্তৃক প্রদত্ত অনুমতিপত্র বা পাট্টা সূত্রে প্রাপ্ত রয়্যালিটির অংশবিশেষ। 12, সরকার কর্তৃক পরিষদকে প্রদত্ত ক্ষমতা বলে আরোপিত কোন কর। প্রিয় শিক্ষার্থীরা, 3টি পার্বত্য জেলার কার্যক্রম সমন্বয় সাধনের লক্ষ্যে ওই 3 জেলাধীন সমগ্র এলাকা জুড়ে একটি আঞ্চলিক পরিষদ রয়েছে। সেই পরিষদটি আবার কেমন, আমরা একটু তার গঠন জেনে নিই। একজন চেয়ারম্যান, 12 জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য, 6 জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাইরের বা বাঙালি সদস্য, 2 জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মহিলা সদস্য, 1 জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাইরের বা বাঙালি মহিলা সদস্য এবং 3 পার্বত্য জেলা পরিষদের 3 চেয়ারম্যান সহ মোট সর্বমোট 25 জন সদস্য নিয়ে আঞ্চলিক পরিষদ গঠিত হবে। চেয়ারম্যান অবশ্যই ক্ষুদ্র নৃগোষ্ঠীর হবেন এবং তিনি প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করবেন। 12 জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মধ্যে 5 জন চাকমা, 3 জন মারমা, 2 জন ত্রিপুরা, 1 জন মুরং ও তঞ্চঙ্গা এবং 1 জন লুসাই, বং, পাংখ, খুমি, চক ও খিয়াং ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত হবেন। 6 জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মধ্যে প্রতিটি পার্বত্য জেলা হতে 2 জন করে থাকবেন।
দুজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মহিলা সদস্যের মধ্যে একজন চাকমা এবং অপরজন অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকবেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাইরে বা বাঙালি মহিলা সদস্য 3 পার্বত্য জেলার বাঙালি মহিলাগণের মধ্য থেকে হবেন। 3 পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানগণ ব্যতীত আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও অন্য সকল সদস্য জেলা পরিষদ সমূহের সদস্যগণ কর্তৃক পরোক্ষভাবে নির্বাচিত হবেন। 3 পার্বত্য জেলার চেয়ারম্যানগণ পদাধিকার বলে এর সদস্য হবেন এবং তাদের ভোটাধিকার থাকবে, অর্থাৎ তারা ভোট দিতে পারবে। একজন সরকারি কর্মকর্তা এই পরিষদের নির্বাহী কর্মকর্তা হিসাবে কাজ করবেন। আঞ্চলিক পরিষদেরও মেয়াদ হবে 5 বছর। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই গঠন কাঠামো নীতিমালাটি। এখানে আমরা জানি আমাদের বাংলাদেশে 45টিরও অধিক ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে, তাদের মধ্যে চাকমারা সংখ্যাগরিষ্ঠ। এ কারণে আমরা এই পরিষদের পদাধিকার বলে বিভিন্ন অন্তর্ভুক্তিতে চাকমাদের সংখ্যাধিক্য লক্ষ্য করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা নাগরিকতা বিকাশে স্থানীয় সরকার কি ভূমিকা পালন করে আমরা জানব। আমরা মূলত আজকের পাঠে স্থানীয় সরকার পরিষদ হিসেবে বিশেষ স্থানীয় সরকার পরিষদ, পার্বত্য জেলা পরিষদ নিয়েই মূলত আলোচনা করেছি। কারণ পার্বত্য জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাপন, সংস্কৃতি, তাদের মূল্যবোধ, ভাষা, ঐতিহ্যকে লালন ও ধারণ করার জন্য সরকার কর্তৃক একটি বিশেষ সুযোগ সুবিধা তাদের দেওয়া উচিত। কারণ তারাও আমাদের বাংলাদেশের নাগরিক, তাদেরও সেই নাগরিক অধিকার সাংবিধানিকভাবে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। তাহলে বাংলাদেশের শহর ও গ্রামীণ নাগরিকদের সাথে এই স্থানীয় সরকারের যোগাযোগ ব্রিটিশ শাসন আমল থেকেই প্রতিষ্ঠিত। নাগরিকতা বিকাশে স্থানীয় সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমরা একটু পয়েন্ট আকারে বিষয়টি আলোচনা করার চেষ্টা করি। প্রথমে দেখো 1 নম্বরে নাগরিক সেবা প্রদানে স্থানীয় সরকার। স্থানীয় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ নাগরিক সেবা প্রদান। সকল শ্রেণীর মানুষ তাদের নানা প্রয়োজনে স্থানীয় সরকারের দপ্তর যোগাযোগ করে। যেমন শিক্ষার্থীদের পিতার আয়ের সনদপত্র সত্যায়িতকরণে, জন্ম নিবন্ধনের সার্টিফিকেট তোলার প্রয়োজনে ইউনিয়ন পরিষদে আমাদের অনেকেরই যেতে হয়। নিশ্চয়ই তোমরাও এই অভিজ্ঞতাটা নিয়েছ। ইউনিয়ন পরিষদ, পৌরসভা নাগরিকদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেবা প্রদান নিশ্চিত করার বিবরণ প্রকাশ করে, যা নাগরিক সনদ নামে পরিচিত। নাগরিক সেবা সহজলভ্য করার জন্য স্থানীয় পর্যায়ে বর্তমান ই-গভর্নেন্স চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর ফলে ঘরে বসে মানুষ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় তথ্য দ্রুত গতিতে লাভ করতে পারে। স্থানীয় সরকারের ক্ষেত্রে নতুন এই সংযোজন এক যুগান্তকারী ঘটনা। এই ব্যবস্থা নাগরিক অধিকার অর্জনে পূর্বের চেয়ে বেশি সহায়ক ভূমিকা রাখবে। দ্বিতীয়ত, স্থানীয় শাসনে জনগণের অংশগ্রহণ। গ্রামে স্থানীয় সরকারের ভূমিকা গ্রামের মানুষদেরকে সরকারের সাথে সংযুক্ত করে, অর্থাৎ জনগণ, কেন্দ্রীয় সরকার এই দুটো অংশের সাথে সেতু বন্ধনের কাজ করে স্থানীয় সরকার ব্যবস্থা বা স্থানীয় সরকার পরিষদ। ইউনিয়ন পরিষদ গ্রামীণ বিবাদ সমাধানেও সক্রিয় ভূমিকা পালন করে। 3 নম্বর যে কাজটি বা ভূমিকাটি পালন করে স্থানীয় সরকার, বিবাদ নিষ্পত্তি। বিবাদ মানে কি? ঝগড়া ঝাঁটি, যে কোনো বিরোধ সম্পত্তি নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে যে কোনো বিবাদ নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদ আয়োজিত সালিশ বা আনুষ্ঠানিক নিষ্পত্তির ব্যবস্থা বেশ গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সরকার প্রতিষ্ঠিত গ্রাম আদালত গ্রামীণ জনগণের বিবাদ নিষ্পত্তিতে আরো কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশা করি। এর ফলে গ্রামের গরিব মানুষ শহরে এসে বিচারের জন্য হয়রানির শিকার হওয়া থেকে রক্ষা পাবে। নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়নে কি ভূমিকা পালন করে? বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক হলো নারী। সমাজের অর্ধেক অংশকে অধিকার বঞ্চিত রেখে আমরা কখনোই আমাদের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারবো না। তাই বর্তমানে সারা বিশ্ব নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দিচ্ছে।
পরিবার, সমাজ ও জাতীয় ক্ষেত্রে নারীর অংশগ্রহণ, মতামত ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাই হচ্ছে নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সকল ক্ষেত্রে নারী পুরুষের অধিকারের সমতা বজায় রাখতে হবে। 5. সংখ্যালঘুর অধিকার প্রতিষ্ঠা। এখন ধর্মীয়, লিঙ্গ পার্থক্য, জাতিগত পরিচয়, নাগরিক অধিকার অর্জনে আর কোনো প্রতিবন্ধকতা নেই। পার্বত্য 3 জেলায় বিভিন্ন ধরনের স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই অঞ্চলে বসবাসকারী 13টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাগরিক অধিকার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। গণতান্ত্রিক মনোভাব ও নেতৃত্বের বিকাশ। জাতীয় পর্যায়ে যেমন নাগরিকরা ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তেমনি স্থানীয় পর্যায়ে নাগরিকরা এই অধিকার ভোগ করে। স্থানীয় সরকার নির্বাচনে জনগণের ভোট প্রদানের হার জাতীয় নির্বাচনের চেয়েও বেশি। এই নির্বাচনে ভোট দিয়ে মানুষ তাদের স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচন করে। জাতীয়ভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের থেকে স্থানীয় পর্যায়ে নির্বাচিত প্রতিনিধির পার্থক্য হচ্ছে তাদেরকে মানুষ বেশি কাছে পায়, কারণ তারা স্থানীয় জনগণের কাছাকাছি আসে। তার ফলে তৃণমূল পর্যায়ের মানুষ সরাসরি তাদের জনপ্রতিনিধির কাছে সমস্যাটি তুলে ধরতে পারে এবং দ্রুত ও সহজেই সমস্যা সমাধানের উপায় খুঁজে পায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পাঠ শেষে যা শিখলাম তা আবার একটু দেখে নিই। পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ কি, তার গঠন, কাঠামো ও প্রকৃতি ব্যাখ্যা করতে পেরেছি। পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের কার্যাবলী কি তা আমরা ব্যাখ্যা করেছি। এদের আয়ের উৎস সম্পর্কে জেনেছি এবং সবশেষে নাগরিকতা বিষয়ে স্থানীয় সরকারের ভূমিকা মূল্যায়ন করতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছি। তোমাদের বাড়ির কাজ একটি প্রশ্ন, শহর ও গ্রাম ভিত্তিক স্থানীয় সরকারের একটি তালিকা তৈরি করো। এই বাড়ির কাজটি তোমার স্কুল খোলার পর বিষয় শিক্ষকের কাছ থেকে দেখিয়ে তুমি তোমার মূল্যায়ন জেনে নিও। প্রিয় শিক্ষার্থীরা, সরকারি স্বাস্থ্য বিধি মেনে তোমরা বাড়িতে অবস্থান করবে, পড়াশোনা করবে। তোমাদের কাছে যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে, কেউ যদি ক্লাসটি পুনরায় দেখতে চাও, তাহলে আমার ঘরে আমার স্কুল এই অনুষ্ঠানের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারো। তোমরা চাইলে সেখানে মন্তব্য করতে পারো এবং আমাদের কাছে তোমরা যে কোনো পাঠ সংক্রান্ত ইমেল করে জানাতে পারো তোমাদের প্রশ্ন। আমরা নিশ্চয়ই তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের ক্লাস শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা বাড়িতে বসে সরকারি স্বাস্থ্য বিধি অনুসরণ করে সুস্থ থাকার চেষ্টা করবে এবং নিয়মিত পড়াশোনা করবে। তোমাদের সকলের মঙ্গল কামনা করে আজকে ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।